আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা এই মুহূর্তে নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের গণিত বইয়ের যে একদম শেষের দিকে একটা চ্যাপ্টার আছে যে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান বলে পরিচিত। এই অধ্যায়টা অনেক ফেমাস। এইখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। এই অধ্যায়টা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে এমন কোনো বছর বাদ নাই যে বছরে প্রশ্নটা আসে নাই। প্রশ্ন সব সময় আসে। তো এই এই চ্যাপ্টারের মধ্যে তোমার যে অজীব রেখা অঙ্কন, আয়তরেখা অঙ্কন, গড় নির্ণয়, এই যে এগুলো হচ্ছে মেইন অংশগুলো। এই মেইন অংশগুলো সমাধানের ক্ষেত্রে, যেমন তুমি যদি অজীব রেখা সমাধান করো, অজীব রেখার মধ্যে তোমার এই ক্রমযোজিত গণসংখ্যা এই অংশটা পারা লাগবে। আবার তুমি যদি আয়তলেখা অঙ্কন করতে যাও, আয়তলেখা অঙ্কনের ক্ষেত্রে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এইটা তোমার শিখতে হবে। এটা ছাড়া তুমি আয়তলেখা অঙ্কন করতে পারবো না। তো এই ভিডিওতে, এই পর্বে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা এই দুইটা অংশ আমরা আজকে শিখব। এই দুইটা অংশ নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। আমরা প্রথমে যদি ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। ক্রমযোজিত গণসংখ্যা মানে কি জানো? ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা। যোজিত, এই যে যোজিত শব্দের অর্থ হলো যোগ করা। ক্রম মানে ক্রমানুসারে, মানে সিরিয়ালি যোগ করব। যে গণসংখ্যাগুলো থাকবে সেই গণসংখ্যাগুলোকে একটার পর একটা সিরিয়ালি যোগ করা। এই সিরিয়ালি যোগ করলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পাবো। অর্থাৎ প্রথমে আমরা এই 5টা এখানে লিখব, যেভাবে আছে এভাবে লিখব। এরপরে এই 5-এর সাথে 8 যোগ করব। এই 5-এর সাথে 8 যোগ করব, 5 আর 8-এ 13 হয়। 5 আর 8-এ 13 হয়। এবার এই 13-এর সাথে 15 যোগ করব। 13 আর 15 যোগ করলে কত হয়? 28 হয়। 28 হয়। ক্রমান্বয়ে যোগ করব। দেখো এইটা এবং এইটা, প্রথমে এইটা লিখলাম এই বরাবর। এখানে যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাটা এখানে বসাইছি প্রথমে। এরপরে এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এইটা এই দুইটা যোগ করি এখানে বসাবো। বুঝতে পেরেছ? এই 5 এবং 8, এই 5 এবং 8 যোগ করে 13 বসাবো। এবার এই 13 এবং 15 যোগ করে এখানে বসাবো। বুঝতে পেরেছ? এবার 28 এবং 12 যোগ করব, যোগ করে এখানে বসাবো। 28 আর 12 যোগ করলে কত হয়? 2 আর 8-এ 10, 10 শূন্য, হাতে আছে 1, 1 একে 2, 2 দিয়ে 4, 40 হবে। 40। এবার কি করব? এবার 40 এবং 7-এ যোগ করব। 40 এবং 7-এ যোগ করলে কত হয়? 40 এবং 7-এ যোগ করলে 47 হয়। এইটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কেমনে নির্ণয় করে? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব। হোপফুলি বুঝতে পেরেছ? প্রথমে এরা যেমন আছে এমনি বসালাম, 5 যেভাবে ছিল সেভাবে বসালাম। এরপরে 5-এ এবং 8-এ যোগ করার পর 13 হয়। এই দুইটা যোগ করে এখানে বসালাম। এরপর এই দুইটা যোগ করে এখানে বসালাম, এই দুইটা যোগ করে এখানে বসালাম এবং এই দুইটা যোগ করে এখানে বসালাম। এই হলো টেকনিক, একদম সিম্পল, খুবই সহজ। ক্রমযোজিত গণসংখ্যা শেষের পরে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে একটু পড়াশোনা করি। দেখো শ্রেণীব্যাপ্তির মধ্যে দুইটা সীমা আছে, একটা হলো নিম্ন সীমা, একটা হলো উচ্চ সীমা। একটা হলো নিম্ন সীমা, একটা হলো উচ্চ সীমা। একটা শ্রেণীব্যাপ্তিতে কোনো শ্রেণী ব্যবধানে কোনো শ্রেণী সীমার মধ্যে দুইটা সীমা থাকে। প্রথমত এটার মধ্যে উচ্চ সীমা থাকে এবং নিম্ন সীমা থাকে। ওই সীমার মধ্যে যার মানটা বড় সেটা উচ্চ সীমা এবং যার মানটা ছোট সেটা নিম্ন সীমা। তুমি দেখো তো এই শ্রেণীটার মধ্যে এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার জন্য অনেকগুলো ধাপ আছে, অনেক প্রক্রিয়া আছে। তো এত প্রক্রিয়া যদি আমরা না পড়ি, আমরা জাস্ট সহজে শর্টকাটে যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা একটু পড়বো। হ্যাঁ, তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসানোটা মূল জিনিস। তুমি কিভাবে বসাইছো সেটা মূল না, কারণ পরীক্ষার হলে তুমি জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসাইতে পারলে হয়েছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করতে পারলেই হয়েছে। তুমি কীভাবে নির্ণয় করেছো সেটা কিন্তু এক্সামিনার তোমার দেখবে না, বা পরীক্ষক খাতা যিনি দেখবে তিনি সেটা তোমার কাছে জানতে চাইবে না যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি কীভাবে নির্ণয় করেছো। জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করাটাই হচ্ছে মেন। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আসল। তো এইখানে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করব আমরা। আমাদের বহুল প্রচলিত একটা প্রবাদ আছে এরকম যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, আছে না এরকম একটা প্রবাদ? নদীর একুল গড়ে ওকুল ভাঙে। আমরা এটাই অ্যাপ্লাই করব। নদীর একুল ভাঙে, এক পার ভাঙে আরেক পার গড়ে, এই দুইটা জিনিস অ্যাপ্লাই করব।
নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই দুইটা জিনিস আমরা অ্যাপ্লাই করব। প্রথমে এপার বলতে আমরা একটা অংশ বুঝলাম, প্রথমে ভাঙে না, ভাঙে কতটুকু করে ভাঙবে, 0.5 করে ভাঙবে। কতটুকু করে গড়বে, 0.5 করে গড়বে। ভাঙা মানে মাইনাস, গড়া মানে প্লাস। নদীর এপার ভাঙে ওপার গড়ে। এখন এই যে ভাঙবে, এই যে গড়বে, কত করে ভাঙবে বা কত করে গড়বে, 0.5 করে ভাঙবে এবং 0.5 করে গড়বে। এখন তুমি এটারে একটা পার ধরো, এটারে আরেকটা পার ধরো, তুমি এইটাকে একটা পার ধরো, এটারে আরেকটা পার ধরো। তুমি প্রথমে কে ভাঙে মানে এই অংশ থেকে 0.5 বিয়োগ দিব, এরপরে কে গড়ে এই অংশের সাথে 0.5 যোগ করব। বুঝতে পেরেছ? এই অংশের সাথে 0.5 বিয়োগ দিব, এই অংশের সাথে 0.5 যোগ দিব, এই অংশের সাথে 0.5 বিয়োগ দিব, এই অংশের সাথে 0.5 যোগ দিব। প্রথমে বিয়োগ দিব, প্রথমে ভাঙা, এরপরে যোগ দিব, এরপরে কি গড়া। যখনই ভাঙবো তখনই বিয়োগ দিব, যখনই গড়বো তখনই যোগ দিব। তুমি দেখো 46 থেকে 46 থেকে 0.5 বিয়োগ করি, 46 থেকে যদি 0.5 বিয়োগ করি তখন থাকে হলো 45.5 বিয়োগ 45.5 থেকে 50-এর সাথে 0.5 যোগ করব। তো 50-এর সাথে 0. যোগ করলে কত হয়, 50.5, 50.5, তাই না? এবার এই 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 ক্ষেত্রেও, এই শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রেও একই নিয়ম অ্যাপ্লাই করব। 0.5 বিয়োগ দিব এবং 0.5 যোগ দিব, তখন হবে কি 50.5 থেকে 55.5। এখানেও সেম 55.5 থেকে 60.5। এখানেও সেম 60.5 থেকে 65.5। এখানেও সেম 65.5 থেকে 70.5। জাস্ট এইটুকু মনে রাখবা, এক পাশে ভাঙবে আরেক পাশে গড়বে, এক পাশে ভাঙবে আর আরেক পাশে গড়বে। তো এই ছিল আজকের এই পড়াশোনা, ক্রমজিত গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই অংশগুলো তো ডাইরেক্ট আসে না। হ্যাঁ, ও এটা আসতে পারে যে প্রদত্ত সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, এটা 2 মার্কের জন্য কতে আসতে পারে। বাট এই যে 4 মার্কের যে অ্যান্সারগুলো, 4 মার্কের যে প্রশ্নগুলো, সেগুলো সমাধান করতে তোমাকে অবশ্যই এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যার হেল্প নিতে হয়। যেমন তুমি অজীব রেখা অঙ্কন করবা, অজীব রেখা অঙ্কন করতে গেলে তোমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তুমি যদি আয়তলেখ অঙ্কন করতে যাও তাইলে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। এরকম আরও অনেকগুলো কাজে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা খুব লাগবে, খুবই হেল্প করবে। তো আজকের এই ভিডিওটা এইটুকু পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, শান্তি চিত্তে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।